সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আম, আমাদের যে ৫,০০০ আর্ট কোর্সের বিশ্ব সাহিত্য সেখানকার একটা অংশ শার্ল বোদলেয়ারের কবিতা। আমরা সেটা নিয়ে কিছু কথা বলবো আজকে। শার্ল বোদলেয়ারের নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমে যেটা বলবো যে এখানে দুটো ছবি আছে। একটা ছবি আমরা না বলে দিলেও বোঝা যাচ্ছে যে এটা আসলে বোদলেয়ারের ছবি। আর পাশের যে ছবিটা সেটা হচ্ছে যে কি মনে হচ্ছে দেখে যে একটা বইয়ের প্রথম পাতা বা বইয়ের প্রচ্ছদ এরকম। তো এটা হচ্ছে যে বুদ্ধদেব বসু অনূদিত যে শাল বদলিয়ারের কবিতা, সেই বইটার ইয়ে। তো আমরা এই বইটা সকলে কিনবো। আর বদলিয়ারের চেহারার দিকে আমি একটু খেয়াল করতে বলছি তোমাদেরকে। যে দেখো একজন কবি, উনি মাত্র ৪৬ বছর বয়সে মারা গেছেন। কিন্তু এই ছবিটাকে দেখে মনে হয় যে উনার ৪৬ বছর বয়সের মধ্যকালের ছবি। অনেক বেশি আম বয়স্ক, প্রাজ্ঞ এবং তীক্ষ্ণ একজন মানুষের ছবি মনে হচ্ছে না? তো সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে বদলেয়ারের যে কম বয়সেই যে আম জ্ঞান, যে প্রাজ্ঞতা, যে ব্যাপারগুলা সে তার মধ্যে ছিল, সে ব্যাপারগুলা একটা ব্যাপার হতে পারে যে তার চেহারায় ফুটে উঠেছিল ব্যাপারগুলো। ২ হচ্ছে যে আমরা বলব একটু পরে যে বদলেয়ারের যে জীবনযাপন ছিল, সেই জীবনযাপনের প্রভাবও আসলে তার চেহারায় পড়েছিল। এজন্যই তার যে চেহারার যে বয়সোচিত যে মুখচ্ছবি হওয়ার কথা, সেটা যে এখানে নাই, সেটা আমরা কিছুক্ষণ পরে বদলেয়ার সম্পর্কে আরো কিছু জানতে গেলে তখন আমরা সেটা পাবো। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, বোদলেয়ারের সম্পর্কে বা বোদলেয়ারের কবিতা পাঠে আমাদের অভিজ্ঞতা নিতে গেলে আমাদের আসলে প্রথমে বোদলেয়ারকে জানা জরুরি। আম, প্রত্যেক লেখক আসলে তার সময়ের সন্তান মানুষ। এ কথাটা আমি অন্য লেখক সম্পর্কে পড়াতে গিয়েও তোমাদেরকে বলেছি। যে সাধারণত কি হয় যে লেখকটা সময়ের ভিতরে, আমরা তো আসলে সকলে একটা সময়ের ভিতরে বড় হয়ে উঠি। আমাদের বৃদ্ধি, জন্ম, বৃদ্ধি এবং যে ক্ষয়প্রাপ্তি পুরোটাই একটা কালের একটা চক্রের মধ্যে দিয়ে আবর্তিত হয়। তো সেখানে হচ্ছে যে আমাদের মানুষ গঠনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে সময়ে বড় হচ্ছি আমাদের চারপাশের যে সমস্ত ঘটনা দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি বা আঘাতপ্রাপ্ত হচ্ছি বা আমরা যাতে দেখছি, আমরা যার মধ্যে আমাদের মানুষ গঠন হচ্ছে, সেই ব্যাপারগুলো হচ্ছে যে আমরা যখন যেখানে যে কর্মক্ষেত্রে প্রবেশ করি না কেন, সেখানে তার একটা প্রভাব থাকে, ছাপ ফেলে। কালগত যে একটা ব্যাপার যেটার দ্বারা আমরা কি হই, ঋদ্ধ হই, কালের একজন হয়ে উঠি। আম, সেইটা হচ্ছে যে আমাদের যে কর্মকাণ্ডে যায়, যে ক্ষেত্রেই যাই, সেই ক্ষেত্রে একটা কালিক বৈশিষ্ট্য নিয়ে আমরা বেড়ে উঠি। তো আমরা বদলেয়ার সম্পর্কে বলতে গেলে বদলেয়ারের যে কাল বা বদলেয়ারের যে বদলেয়ার হয়ে ওঠা বা বদলেয়ারের আম, সার্বিক ব্যাপার আমরা আগে জানবো। আমরা বদলেয়ার কবিতা পাঠে যাওয়ার আগে, মানে কবিতা পাঠে গেলে এই ব্যাপারগুলো আসলে আসবে। হ্যাঁ, যে এই কবিতা এইভাবে কেন বলছেন, বা এটা কেমন কথা হলো, বা আম, এইগুলোর জন্য আসলে ব্যক্তি বদলিয়ারকে আম, না জেনে আসলে বদলিয়ারের কবিতা পড়া যাবে না। তো সেখান থেকে আমরা বদলিয়ার সম্পর্কে কিছু কথা বলবো যে আম, বদলিয়ার ফরাসি কবি, সমালোচক এবং অনুবাদক। তিনি কবিতা রচনা করেছেন, সাহিত্য সমালোচনা করেছেন, চিত্র সমালোচক ছিলেন এবং বিখ্যাত ২-৩ জন কবিতা অনুবাদ করেছেন। এবং অনুবাদক বদলেয়ারের কবি খ্যাতি যতখানি আম আম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তার অনুবাদক খ্যাতিও তার থেকে কোনো অংশে কম নাই। বরং কবি খ্যাতি যদি তিনি অর্জন নাও করতে পারতেন, শুধু অনুবাদক হিসেবেও উনার সুনাম অক্ষুণ্ণ থাকতো বলে মনে করা হয়। সাদ বদলেয়ারের জন্ম ১৮২১ সালের ৯ এপ্রিল প্যারিসে, এবং তার পুরো নাম শার্ল পিয়েরে বদলেয়ার। বাবা এবং মা, আম বদলেয়ারের জন্মে আমরা দেখব যে বদলেয়ারের জন্মের অব্যবহিত পরে তার পিতার মৃত্যু হয়, এবং পিতার মৃত্যুর পরে আরো অনেক নানাবিধ ঘটনাবলী দ্বারা তার জীবন
নানানভাবে নানান সময় আলোড়িত হয়েছে এবং সে তার মধ্য দিয়ে আমি বলছিলাম যেটা বোদলেয়ারের আসলে বোদলেয়ার হয়ে ওঠা। আমরা দেখব যে শার্ল বোদলেয়ার ফরাসি সাহিত্যের একটা উজ্জ্বল নাম এবং গদ্য কবিতায় স্বতন্ত্র ধারা সূচনাকারী এই কবি পরবর্তী সময়ে অনেক কবিকে বিশেষভাবে প্রভাবিত করেছেন এবং এ কারণেই তাকে আধুনিক কবিতার জনক বলা হয়। ব্যাপারটা এরকম যে বোদলেয়ার শুধু বোদলেয়ার একা ছিলেন না, বোদলেয়ার একটা সময়, বোদলেয়ার আসলে একটা সময় বা একটা কাল। আমরা বলি না যে পিরিয়ড আমাদের যে ভিক্টোরিয়ান পিরিয়ড ইংলিশ লিটারেচারে বা আমাদের আম অনুবাদ সাহিত্যের সময় বা আমাদের মঙ্গল কাব্যের যুগ, ওরকম বোদলেয়ার নিজে একটা যুগের স্রষ্টা আসলে ছিলেন এবং যুগে যুগে কালে কালে বোদলেয়ার যে ধারার প্রবর্তন করেছেন, বোদলেয়ার যে ভাবে লিখেছেন সেই ব্যাপারটা হচ্ছে শুধু ফরাসি দেশে না, এটা পরবর্তীকালে সারা পৃথিবীতেই কম বেশি একটা করে যুগ এসেছে, একটা একটা সেই দেশের প্রেক্ষাপট একটা করে সময় এসেছে যেখানে এই বোদলেয়ারের যে স্বতন্ত্র যে ভাব, সেই ভাবের দ্বারা প্রভাবিত হয়েছে সাহিত্য। বদলিয়ারের বয়স যখন ৬ বছর তার বাবার কাছে তিনি ল্যাটিন অক্ষর শিখছেন। শিক্ষক বাবা ছিলেন। এবং সে বাবা তার ৬ বছর বয়সকালে বাবা মারা গেলেন। এবং তার মায়ের সেকালে বা বর্তমানে যেরকম নিয়ে তার অল্প বয়সী মা তিনি পুনর্বিবাহ করলেন ক্যাপ্টেন ওপিককে। মাতা এবং বিপিতা উভয়ের ভালোবাসা এবং মনোযোগ বদলিয়ার পেয়েছিলেন। এবং বোদলেয়ারের আহ, পিতা বা তার মাতার বিয়ের পরও তার প্রতি কোনো ধরনের তাদের ভালোবাসা বা আবেগ কোনো অংশই কম ছিল না। বরং বোদলেয়ার প্রথাগত সন্তান না হওয়ার কারণে তিনি এই স্নেহ ভালোবাসা বা মমতাকে দূরে ঠেলে নিজের মতো জীবনযাপন করেছেন এবং সেখান থেকে তার মধ্যে যে কিশোর বয়স থেকে এক ধরনের বিষাদগ্রস্ততা বা জীবনভরই সেই বিষাদের মধ্যে আসলে তিনি ডুবে থেকে গিয়েছেন। আহ, বোদলেয়ার ফরাসি দেশের মানুষ ছিলেন আমরা বললাম প্রথমে, কিন্তু তিনি মায়ের কাছে ইংরেজি শিখেছিলেন এবং পরবর্তীতে স্কুলে ভর্তি হয়েও তিনি ইংরেজি চর্চা করেছিলেন এবং তার ধারাবাহিকতায় তিনি ইংরেজ কবিদের সম্পর্কে তিনি জানতেন এবং তাদের কবিতা উনি পড়েছিলেন। এবং তার পিতা তাকে নামকরা একটা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন এবং তিনি বদলিয়ারের ব্যাপারে এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে স্কুলে ভর্তি করতে গিয়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে বলেন যে আমি আপনার জন্য একটা মূল্যবান উপহার নিয়ে এসেছি। মানে ছোট বদলেয়ার শিশু মানে তার কৈশোরের পূর্বেই তার পিতা তাকে আহ, তার অধ্যক্ষকে বলছে যে তার জন্য একটা মূল্যবান উপহার নিয়ে এসেছে। মানে বদলেয়ার যে গিফটেড বিশেষ ক্ষমতা সম্পন্ন বা বিশেষভাবে কিছু করবেন এই ব্যাপারটা তার শিশু বয়সেই আহ, দেখা পাওয়া গিয়েছিল। কিন্তু যেটা হয় যে প্রথাগত বিদ্যালয়ে এই ব্যাপারগুলো আসলে খুব বেশি মর্যাদাবান হিসেবে কোনো কালেই বোধ হয় না দেখা যায়, আগের সময় তো অবশ্যই। এবং যে সময়ের কথা বলা হচ্ছে 1821-এ জন্ম বদলেয়ার, 27 বা 30-32-এ বদলেয়ার স্কুলে যাচ্ছে, সেই সময় তো আরো যে প্রথাগত উম, উম, মেধার বাইরে যারা এক্সট্রা অর্ডিনারি তাদেরকে সেভাবে মূল্যায়নের সুযোগ আসলে ছিল না। তো এই সময় দেখব যে তিনি ফরাসি এবং ইংরেজি দুই প্রকার সাহিত্যে তিনি গভীরভাবে মগ্ন হয়ে পড়েন এবং একের পর এক কবিতা লিখে চলেন। এর মধ্যে যেটা হলো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে শিক্ষকরা ছাত্র বদলের উপর নানা কারণে বিরক্ত রইলেন। এর মধ্যে একটা অন্যতম একটা ব্যাপার ছিল, একটা ঘটনা ঘটে গেল একদিন যে তিনি ইতিহাসকে অর্থহীন একটা বিষয় বলে কর্তৃপক্ষকে আঘাত করলেন এবং ব্যাপারটা এমন আগের ছোটখাটো কিছু ঘটনা ছিল এবং এই যে ইতিহাসকে একটা অর্থহীন ব্যাপার বলে একটা ছাত্র অবজ্ঞা করছে, এই ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষ নিতে পারলেন না এবং 1839 সালে তাকে স্কুল থেকে আসলে বিতাড়ন করা হলো এবং পরবর্তী ২ বছর তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়েই ল্যাটিন কোয়ার্টারে বাসা নিয়ে থাকতে শুরু করেন এবং প্যারিসীয় ছাত্রদের মতো উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে ওঠেন। তো এরপর আমরা দেখব যে যেটা হয় যে বাবা-মা আসলে ছেলে-মেয়ের জীবন নিয়ে চিন্তিত থাকেন। সেই ব্যাপারটা থেকে বদলেয়ারের মা এবং বাবা তাকে ১৯৪১ সালে উন্নত ভবিষ্যতের উদ্দেশ্যে ভারত ভ্রমণ উদ্দেশ্যে জাহাজ তুলে দেন। কিন্তু বদলেয়ার এই ভ্রমণে খুব একটা আগ্রহী ছিলেন না। কিন্তু তারপরও উনি
সেটা রওনা করেন, কিন্তু পথিমধ্যে একটু অসুবিধার কারণে তিনি মরিশাস দ্বীপে কিছুদিন থাকেন এবং ওখান থেকে প্যারিসে ফিরে যান। উনার আর ভারতে আসা হয়নি, কিন্তু ভারতবর্ষের ব্যাপারে উনার আগ্রহ ছিল এবং মৃত্যুকালেও উনি তখনও বলতেন যে উনি ভারতবর্ষকে নিয়ে একটা কবিতা লিখবেন। এবং এই যে ১৯৪২-এ তিনি ১৬ ফেব্রুয়ারি ভ্রমণ শেষে ফ্রান্সে ফিরে গেলেন এবং এই বছরটি বোদলেয়ারের কাব্যজীবনে অত্যন্ত উল্লেখযোগ্য একটি বছর। মানে আমাদের মনে রাখতে হবে যে বোদলেয়ারের বয়স অলরেডি তখন ২০ বছর হয়ে গেছে। কারণ এ বছরই তার প্রথম গ্রন্থ দে তর দ্য ভিল প্রকাশিত হয় এবং একই সময়ে তিনি আইনত সাবলক হওয়ার কারণে পিতার সম্পত্তির উত্তরাধিকারী হন। ফলে তার জীবনযাপনে এতদিন যে বাবা-মায়ের কাছে সাবালক, আমরা জানি যে ইউরোপ পাশ্চাত্য দেশে যেটা হয় যে ছেলেমেয়েদের একটা নির্দিষ্ট বয়ঃপ্রাপ্তির পরে তারা যে স্বাধীন হয় বা স্বাধীনতা লাভ করে, সেটা আসলে অনেক সময় স্বেচ্ছাচারিতার পর্যায়ে পৌঁছায় এবং এইটা অনেক ক্ষেত্রেই পজিটিভ না হয়ে একটা নেগেটিভ প্রভাব পড়ে। তো সেই ব্যাপারটা বোদলেয়ারের ক্ষেত্রে হলো যে দেখা গেল যে তিনি আইনত পিতার সম্পত্তির উত্তরাধিকারী হলেন এবং এ যাবৎকালে তার যে স্বেচ্ছাচারিতা বা নিজস্ব চিন্তা ভাবনা এবং জোরদারভাবে সেটাই করে ফেলার যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা আরো প্রবলভাবে দেখা দিল যখন তিনি প্রভূত পয়সার মালিক হলেন এবং তখন তিনি সস্তা এলাকা ছেড়ে উঁচু দরের একটা হোটেলে চলে আসছে শহরে। যেহেতু তার বাড়ি নেই সেহেতু তিনি এবং হোটেলের খরচও উনি মেটাতে পারেন, নগদ পয়সা আছে। তো এভাবে তিনি প্রায় ২ বছর, মানে আমরা ২০ বছর বয়স থেকে শুরু করে ২২ বছর পর্যন্ত তিনি নানা ধরনের আম নেশা বা নানা পদের নেশায় উনি মেতে থাকলেন এবং মানুষকে আকৃষ্ট তিনি করতে চাইতেন। মানুষের কাছে তিনি গ্রহণীয় হয়ে উঠতে চাইতেন। সেই জায়গা থেকে তিনি কি করলেন যে অতিথিদের চোখে বিহ্বল করে তোলার জন্য তিনি ঘরের মেঝেতে বিছিয়ে রাখতেন দামি গালিচা, গৃহসজ্জিত করেন প্রাচীন কবিদের সোনা বাঁধানো মূল্যবান সংস্করণ দিয়ে এবং ইত্যাদি, ইত্যাদি। মানে তার বাসগৃহ হচ্ছে বিশেষভাবে হবে, লোকজন তাকে দেখবে, মূল্যায়ন করবে। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা তার মধ্যে তখন ছিল। এবং পরবর্তীকালে ৪২ থেকে ৪৪ এই সময়টা তার জন্য গুরুত্বপূর্ণ এবং এই সময়ে তার যে কাব্যগ্রন্থ আম বললাম আমরা ৪২-এ বেরিয়ে গিয়েছে ১ম এবং তার পরবর্তীতে ৪২ থেকে ৪৪ এই সময়ে তিনি হচ্ছে তার যে পরবর্তী কাব্যগ্রন্থ সেটির বেশিরভাগ কবিতা তিনি এই সময়ে লিখছেন এবং এই সময়ে একজন নারীর সাথে তার পরিচয় হচ্ছে যার নাম জান দুভালে। আম যে নারীর সাথে কোনো না কোনোভাবে জীবনের শেষ সময় পর্যন্ত বোদলেয়ারের বা যোগাযোগ ছিল বা তার সাথে জড়িত ছিলেন। আমরা বোদলেয়ারের কবিতায় এই যে কতগুলা জিনিস আমরা দেখবো সে ব্যাপারগুলো নিয়েও আমরা কিছু করে বলতে থাকি। সেটা হচ্ছে যে বোদলেয়ারের কাব্যজগৎ নিয়ে বোদলেয়ারের ধারণা ছিল এরকম যে অদৃশ্যকে দেখতে হবে, অশ্রুতকে শুনতে হবে, ইন্দ্রিয়সমূহের বিপুল এবং সচেতন বিপর্যয় সাধনের দ্বারা পৌঁছাতে হবে অজানায়। মানে বোদলেয়ারের কাব্য জগৎ নিয়ে বা কাব্য সাধনা নিয়ে আজকে আমার বলার কথা ছিল না, কিন্তু প্রাসঙ্গিকভাবে এখানে এটা বলতে হবে যে বোদলেয়ারকে বুঝতে হলে বা বোদলেয়ারের লেখালেখিকে বুঝতে হলে বোদলেয়ারের জীবন যেমন জানতে হবে, আম, তেমন ভাবে হচ্ছে যে এই কথাগুলোকে রিলেট করতে হবে যে সবকিছুর উনি কি না দেখাটাকে দেখতে চেয়েছেন, না জানাটাকে জানতে চেয়েছেন এবং ইন্দ্রিয় সময় বিপুল ও সচেতন বিপর্যয় সাধনের দ্বারা পৌঁছাতে হবে অজানায়, জানতে হবে প্রেমের দুঃখের উন্মাদনার সব প্রকরণ, খুঁজতে হবে নিজেকে, সব গরল আত্মসাৎ করে নিতে হবে, পেতে হবে অকথ্য যন্ত্রণা অলৌকিক শক্তি, হতে হবে মহারোগী মহাদুর্জন পরম নারকীয় জ্ঞানীর শিরোমণি আর এমন করে অজানায় পৌঁছানো। মানে ব্যাপারটা তাহলে কি হলো? মানে এইটা যদি আমরা সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে বলতে যাই তাহলে আমরা বলবো কি সাধারণ ভাষায় যে সব ধরনের বদগুণের সমাবেশ, মানে শুধু সমাবেশ না, মহাসমাবেশ। তো এই ব্যাপারগুলা প্রত্যেকটা ব্যাপারই বোদলেয়ার কি বলেছেন যে তার নিজের মধ্যে আনার চেষ্টা করেছেন। তিনি কি করেছেন? বন্ধুকে ভাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, শত্রুর সাথে ঘুরেছেন, পয়সা থাকলে খরচ করেছেন, ভালো থাকলে আম বলতে গেলে এক প্রকার গায়ের জোরে কিভাবে খারাপ থাকা যায় সেদিকে ধাবিত হয়েছেন, ইত্যাদি। তো
এই যে বদলিয়ারের ৪২ থেকে ৪৪ যে সময়ে আম অগাধ টাকা উড়াচ্ছেন এবং একই ধারে তার কিন্তু দ্বিতীয় যে কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য তার অধিকাংশ কবিতাও এই সময় লেখা হচ্ছে। তো সেটা কি হলো যে এই অবস্থায় তার মা তার খোঁজ খবর রাখছেন এবং একজন আইনজীবীকে নিয়োগ দিলেন যে আইনি অভিভাবক হিসেবে যে শুধুমাত্র বদলিয়ার কি করবে তার বাবার যে সম্পদ সেখান থেকে যে ইন্টারেস্টটা আসবে বা যে সুদ পাওয়া যাবে সেটাই শুধু বদলিয়ার প্রাপ্য হবে। মূলধন এখানে এটা সে বিক্রি করার অধিকার তার কাছ থেকে ক্ষুণ্ণ করা হলো। তো এতে যেটা হলো যে তার জীবন যে স্বাভাবিক ভাবে চলছিল উচ্চ বিত্তের যে জীবন চলছিল সেখানে এক প্রকার দারিদ্র্য এসে পৌঁছলো এবং তিনি যে বিলাসবহুল হোটেলে ছিলেন সেখান থেকে তিনি মাঝারি মানের একটা বাড়িতে এসে উঠলেন এবং এ পর্যায়ে যেহেতু লড়াই হাঙ্গামা করার কোনো সুযোগ নাই, পয়সা ফেরত একবারে পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো তখন তিনি এখানে খান্তি দিয়ে তিনি কি করলেন? সাহিত্যকে নিজের জীবনের গুরুত্বের সঙ্গে নিলেন এবং সাহিত্য রচনায় তিনি আম আত্মনিয়োগ করলেন এবং এই সমকালে তিনি চিত্র প্রদর্শনীর সমালোচনায় একটি প্রবন্ধ ছাপার আকারে প্রকাশ করলেন এবং এর পরপরই তার কয়েকটি কবিতা আসলো এবং তিনি চেষ্টা করলেন যে এই কাজগুলা কবিতা লেখা বা প্রবন্ধ ছাপা এগুলোর মধ্য দিয়ে তিনি কিছু অর্থ উপার্জনের চেষ্টা করা শুরু করলেন এবং সেখানেও তিনি আসলে হতাশ হলেন না। খুব বেশি খুব পয়সা সেখান থেকে আসেনি। কারণ আমরা বলছিলাম যে বদলিয়ার একটা যুগের স্রষ্টা। তার মানে হচ্ছে কি যুগ স্রষ্টা কখনোই তার সমকালে বা সমসময়ে খুব বেশি আম আপ্যায়িত হবেন না সেটাই স্বাভাবিক, তাই না? নতুন যুগে শুরু হলে কে কবে যুগ স্রষ্টাকে গ্রহণ করেছে? সর্বদাই যুগ স্রষ্টার অবর্তমানে গিয়ে আসলে তাকে অনুধাবনের একটা ব্যাপার আছে। আমরা যদি এটা বলি যে জীবনানন্দ দাশের ক্ষেত্রে আমরা দেখব যে সমকালে কখনো জীবনানন্দ দাশ হচ্ছে সমালোচিতই হয়েছেন ভয়ঙ্করভাবে। হ্যাঁ, প্রশংসিতও হয়েছেন আম বন্ধুদের দ্বারা বা একটা গোষ্ঠীর দ্বারা। কিন্তু আ বিশেষভাবে যে আলোচিত হয়েছেন সেটা আসলে সমালোচনাই হয়েছে। তো আমরা দেখব যে পরবর্তীতে বদলেয়ার দেখব যে ১৯৪৭ সালে তার ১ম ছোট গল্প সেটা প্রকাশিত হয় এবং এর পরবর্তীতে তিনি অনুবাদ করছেন এবং এর মধ্যে ফ্রান্সের কিছু মা রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। ২য় রিপাবলিক প্রতিষ্ঠা হচ্ছে ফেব্রুয়ারিতে এবং বিপ্লব শুরু হয়ে গেছে এবং বদলিয়ার সেই বিপ্লবে অংশগ্রহণ করছেন। এবং এই একটি বারই তিনি আসলে রাজনীতির সাথে জড়িয়েছিলেন। এছাড়া জীবনের কোনো সময় রাজনীতি না। তিনি আসলে নিজের জীবনকেই আম কি উপভোগ বলো আর যাপন বলো সেটা করে গিয়েছেন। তো এই পর্যায়ে যে অসুখী এবং ঋণগ্রস্ত কবি বদলেয়ার সাহিত্যিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবনেও তার কিছু বিচিত্র পরিবর্তন দেখা গেল। তিনি কি করলেন যে বহু বছরের যে তার সঙ্গী তার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেললেন এবং নিঃসঙ্গ অবস্থায় তিনি প্রেম নিবেদন করলেন আরো একজনকে এবং তিনি আবার ভালোবাসতেন আরো আরেকজনকে। ফলে প্রত্যাখ্যাত হয়ে বদলিয়া তখন সান্ত্বনা খুঁজতে গেলেন মাদাম সাবাতিয়ের কাছে এবং সেখানে তাকে উদ্দেশ্য করে বদলিয়া ২ বছর ধরে প্রায় ২ বছর ধরে একগুচ্ছ প্রেমের কবিতা লিখলেন এবং সেগুলো বেনামিতে পাঠাতে লাগলেন। তো এভাবে এই যে একটা মানে আমরা দেখব যে বদলেয়ারের এক ধরনের কি জীবনযাপনের এক ধরনের খ্যাপামি আছে এবং এর কিছুকাল পরে ১৮৫৫ সালে আমরা দেখব যে রক্ষণশীল রোমান্টিকতার মুখপাত্র দুই জগতের পত্রিকার সম্পাদক নিজ নিজ দায়িত্বে বদলেয়ারের ১৮টি কবিতা একসঙ্গে প্রকাশ করেন এবং পরবর্তীতে সেগুলা লে ফ্লোর দ্য মাল নামে এই কবিতা গুচ্ছের জন্যই প্রথম ব্যবহার করা হয়। তো এরপরে আমরা আসি যে যে আম যে কবিতা তিনি মাদাম কে উদ্দেশ্য করে লিখছিলেন সেখান থেকে সে কবিতা একটা হচ্ছে যে ট্রোস্ট দ্য লে ফ্লোর দুমাল সে আমরা সেখান থেকে পড়ি। একটা ছোট্ট অংশ পড়ার চেষ্টা করি। কি বলছে যে মাল প্রিয়তমা সুন্দরী তমারে সে আমার উজ্জ্বল উদ্ধর অমৃতের দিব্য প্রতিমারে অমৃতের করি নমস্কার বাতাসে সত্তায় লবণে বাঁচায় সে জীবন আমারে তৃপ্তিহীন আত্মার গহনে গন্ধ ঢালে চিরন্তন। আমরা বদলিয়ারের কবিতা আমি পরবর্তী ক্লাসে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে
আমরা যে অনুবাদটা বুদ্ধদেব বসুর পড়ি সেটাও আসলে ঠিক খুব একটা স্মুথ না। আমি যেটা দেখেছি যে কখনো কখনো ইংরেজি ভাষ্য পাশাপাশি রেখে পড়তে গেলে এবং কোনো এক কালে আমি ফরাসি শেখার চেষ্টা করেছিলাম, সেখান থেকে আমি দু একটা শব্দের অর্থ যা বুঝি সেটা পাশাপাশি রেখে পড়তে গেলে দেখা যায় যে অনেক সময় বুদ্ধদেব বসুর যে অনুবাদ, সেই অনুবাদের ফলে আসলে কবিটা অনেকখানি কঠিন হয়েছে। মানে আসলে আহ, আমি এটার বুদ্ধদেব বসু যে অনুবাদ যেটা আমরা পড়ছি সেটা আমি সমালোচনা বা এটাকে আমি নেগেটিভ বলছি না সে সম্পর্কে, কিন্তু আমি বলছি যে আরো সহজ অনুবাদ আসলে কবিতার করা সম্ভব, বা এই কবিতার মূলে যে কবিতা সেটা আসলে বুঝতে খুব সহজ বা মানে সুন্দর মনে হয়, আমার কাছে স্মুথ মনে হয় যেটা। ১৯৪৯-৫০ সময়কালে তিনি প্যারিস ছেড়ে একটা পত্রিকা সম্পাদনার ভার নিয়ে দিস শহরে চলে যান, এবং সেখানে যাওয়া তার একটা উদ্দেশ্য ছিল যে এই পর্যায়ে বোদলেয়ারের জীবনে একটা বাঁক আসবে। যে ২২-এ জন্ম, ৫০ মানে তার তখন কত বছর, ২৮ বছর বয়সে বোদলেয়ার জীবনে একটা বাঁক আসবে। সেটা হচ্ছে যে উনি যাচ্ছেন একজনের সাথে দেখা করতে যিনি ফরাসি ভাষায় এডগার অ্যালান পোর কবিতা বা গল্প কালো বিড়াল অনুবাদ করেছিলেন। আমরা পরবর্তীকালে দেখব যে এই অ্যালান পোর অনুবাদের মধ্য দিয়ে যে বোদলেয়ারের যে অনুবাদক সত্তা, যেটার কথা আমরা বলছিলাম যে উনি যদি বিখ্যাত কবি হিসেবেও আলোচিত না হতেন, তাহলে বিখ্যাত অনুবাদক হিসেবেও তিনি আম আলোচিত হতে পারতেন। এবং এই যে দেখা করার পরবর্তীতে প্রভাব যেটা পড়লো সেটা হচ্ছে যে ১৮৫৬-৫৭ সালে বোদলেয়ার ২ খণ্ডে পোর গল্প এবং প্রবন্ধের অনুবাদ করলেন এবং ৩ খণ্ডে বের হলো। সেগুলো আরো ৩ টি খণ্ড বের হলো, এবং এই ৫ টা খণ্ড অনুবাদ যে কাজ সেটাকে বোদলেয়ার তার সাহিত্যিক জীবনে একটা বড় প্রাপ্তি, আমৃত্যু মনে করেছেন। কিন্তু এত সব অনুবাদের পরেও পোর মাত্র ৪ টি কবিতা তিনি অনুবাদ করেছিলেন। মূলত তিনি পোর সাহিত্য অনুবাদ করেছিলেন, কথা সাহিত্য। তো আমরা দেখব যে এই অনুবাদ কর্মের মধ্য দিয়ে বোদলেয়ার এক ধরনের কি পরিশ্রুত হয়েছেন। হ্যাঁ, অন্য একজন আমেরিকান, এডগার অ্যালান পো একজন আমেরিকান কবি, আমেরিকান লেখক ছিলেন। তিনি তার যে সাহিত্যে অবদান, সেই অবদান অনুবাদ করতে গিয়ে বোদলেয়ার সেই ব্যাপারটার মধ্যে কি নিজেকে একবারে নিমজ্জিত করলেন এবং এডগার অ্যালান পোকে তিনি আত্মস্থ করলেন। এবং এই ব্যাপারটা হচ্ছে যে তার যে একটা ভিন্ন একটা দৃষ্টিকোণ বা ভিন্ন একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা আরো জোরদার করলো। মানে তিনি প্রভাবিত হলেন সরাসরি হয়ে এডগার অ্যালান পোর মতো কবিতা লেখা শুরু করলেন বা গল্প লেখা, প্রবন্ধ শুরু করলেন। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে একটা পজিটিভ এনার্জি তার মধ্যে আসলো, যেটা পরবর্তীতে তিনি তার লেখালেখিতে প্রয়োগ করেছেন। তো কি হলো যে সাহিত্যের মাধ্যমে সে সময় পোর মধ্যে তিনি নিজেকে প্রকাশ করার যে আবেগ ছিল সেটা আসলে অদম্য। তিনি আম আমরা যেটা বুঝলাম যে পোর অনুবাদক হিসেবে তিনি নিজেকে গর্ববোধ করতেন। এবং এই পর্যায়ে এসে তিনি তার নিজের অন্য একটা বই হচ্ছে কবিতার বাছাইকৃত কবিতার একটা বই প্রকাশ করার জন্যই করলো, এবং সেটা হলো যেটা আমরা পড়ছি যে আমরা বোদলেয়ারের যেটা পড়বো তার মধ্যে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে লে ফ্লোর দু মালের কবিতা। তো এখানে তিনি মোট ১০০টি বাছাইকৃত কবিতা নিলেন এ যাবৎকালে তার লেখা, এবং ১,০০০ কপি প্রকাশ করলেন, এবং তার দাম ধরা হলো ২ বা আমাদের যেমন ৳২ এরকম, এবং তিনি উৎসর্গ করলেন একজনকে। উৎসর্গপত্রে তিনি লিখলেন, সাহিত্যের পরম জাদুকর আমার অতি প্রিয় অতি শ্রদ্ধেয় গুরু ও বন্ধু তোফায়েল গতিয়েকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বোদলেয়ার, আমরা যেটা বলছিলাম যে বোদলেয়ারের যে জীবনযাপন ছিল সেই জীবনযাপনে এক ধরনের বহিমিয়ান, এক ধরনের প্রথা ভাঙা ব্যাপার ছিল এটার কারণে, এবং যে সাহিত্যের যে যুগ স্রষ্টা যে কথাটা আমি বললাম, ফলত হচ্ছে যে তার প্রতি খুব সফট বা সব খুব আন্তরিক সকলে ছিলেন এমন না। সেই যে ব্যাপারটা আমরা এই পর্যায়ে দেখব যে তিনি উৎসর্গ করলেন গতিয়েকে, কিন্তু গতিয়ে ন্যূনতম যে বিনয় জানিয়ে যে একটা কথা বলা বা লেখা এই ধরনের কোনো কিছু আমরা তার কাছ থেকে পেলাম না। মানে এটা খুব অদ্ভুত না যে আমি আমার ১ম বই একজনকে আমি উৎসর্গ করলাম, কিন্তু সেই উৎসর্গকারী পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া গেল না।
এবং শুধু তাই না, যে তার অন্য সব প্রভাবশালী বন্ধু এবং তার যে প্রকাশক কেউই, সম্পাদক কেউই এই বই সম্পর্কে কোনো লিখিত আকারে একটা শব্দ তারা লিখলেন না বা বললেন না এমন। মানে ব্যাপারটা খুব বেশি সমাদৃত হলো না আসলে। এবং সমাদৃত যে কেন হচ্ছে না সেটা আমরা তার অব্যবহিত পরেই দেখব যে 1857 সালে 20 আগস্ট তার নামে ব্লাসফেমি বা ঈশ্বরনিন্দা, আমরা কম বেশি বাংলাদেশে ব্লাসফেমি ব্যাপারটা বুঝি। হ্যাঁ? তো সেই ধরনের একটা ব্যাপার, ঈশ্বরনিন্দা বা অশ্লীলতার অভিযোগে তার বিরুদ্ধে আম মামলা হয়ে গেল এবং তিনি আসামির কাঠগড়ায় উঠলেন বদলিয়ার, এবং অশ্লীলতার অভিযোগে বদলিয়ারকে ৩০০ ফ্রা জরিমানা এবং প্রকাশক যিনি তার বই প্রকাশ করেছিল তাকে ২০০ ফ্রা জরিমানা করা হলো। এবং একই সঙ্গে ৬টি কবিতাকে পরবর্তী ১০০ বছরের জন্য নির্বাসন দণ্ড দেওয়া হলো। মানে কবিতা প্রকাশিত হলো, কবিতাকে নির্বাসনে দেওয়া হলো। তো এরকম সময়ে বদলিয়ার কি করলেন, তার যে গদ্য কবিতা লিপিকা সেটা লেখা শুরু করলেন এবং তার নাম দিলেন প্যারিস স্প্রিং, মানে প্যারিসের ভূদৃশ্যাবলী বা দৃশ্যাবলী। যেমন আমরা বলতে পারি যে ঢাকার দৃশ্যাবলী, মানে ঢাকায় আমার জীবনযাপন নিয়ে যদি আমি লিখি তাহলে এরকম আর কি, উনি প্যারিস স্প্রিং। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। আগে যে যেটা ছিল লে ফ্লোর দু মন, যেটা হচ্ছে যতখানি আলোড়ন ফেলেছিল বা পরবর্তীতে যে তা প্যারিস স্প্রিং, এইটা হচ্ছে যে আরো বেশি হচ্ছে পরবর্তীকালে আলোচিত সমালোচিত, যেটাই হোক সেটা হয়েছে। তবে একটা যে জোয়ার এনেছে আর কি, সেটা হচ্ছে যে এটাকেই মনে করা হয় বিশ্বের সর্বপ্রথম সাবালটান বিষয়ক কাব্যগ্রন্থ, এবং এ সমাজের গদ্যময় প্রাসাদ থেকে শুরু করে ফুটপাত, বৈভব থেকে বৈধব্য, প্রেম, অপ্রেম কিভাবে সবকিছু ভীষণ কাব্যময় হয়ে উঠতে পারে তার অপরূপ নিদর্শন বদলে রেখে গেছেন তার প্যারিস স্প্রিং কাব্যগ্রন্থে। এবং 1867 সালে 31 আগস্ট, যেদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেই দিনটিতেই প্রকাশিত হয় প্যারিস স্প্রিং-এর যে আম উম ৩য় সংস্করণ। এবং আমরা দেখব যে পরবর্তীতে নতুন ৩৫টি কবিতা নিয়ে তিনি যে কাব্যগ্রন্থ লে ফ্লোর দু মালিশ তার ২য় সংস্করণ বের করছেন ১৮৬১ সালে, এবং ৩য় সংস্করণ আমরা বলছিলাম যে বের হওয়ার আগে বদলের মৃত্যু হয়। তো সমসাময়িক কালে ক্লদ মন, আমরা পরবর্তীকালে যিনি চিত্রশিল্পী হিসেবে খুব বিখ্যাত হয়েছিলেন, তিনিও সমসাময়িক ছিলেন বদলেয়ারের। একটা কথা আমরা বলব যে বদলেয়ার যে কালে জন্মেছিলেন, আ এই কাল বা পৃথিবীর ইতিহাসে এমন কিছু, কিছু কাল থাকে যে সময়গুলা আম তে কি একটা প্রভাব থাকে, কি একটা জাদু থাকে যে তার প্রভাবে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে, কখনো চিত্রশিল্পে, কখনো সাহিত্যে, কখনো আম অ বিজ্ঞানে, কখনো অন্যান্য ক্ষেত্রে দেখব যে আমরা একদল প্রতিভাবান মানুষের আবির্ভাবকে আমরা দেখি যুগে, যুগে। যে একটা বিশেষ যুগে একদল মানুষের জন্ম হয় এবং কিভাবে যেন পরস্পর তারা আবার বন্ধুও হয়। তো এ সম্পর্কে আমি একটা লেখা পড়েছিলাম এরকম যে, এরকম বিশেষ যুগে, যে যুগে এরকম বিশেষ মানুষেরা জন্ম নেয় এবং তারা যদি পরস্পর আবার বন্ধু হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই তারা যে বিশেষ এই ব্যাপারটাকে আর কেউ আম আটকাতে পারে না। তাদেরকে আর কোনোভাবে বাধা দেওয়া যায় না। তো আমরা দেখব যে মনের প্রসঙ্গে বলছিলাম যে তিনি তার সাথে গভীর বন্ধুত্ব ছিল এবং তিনি মনকে প্রশংসা করে, তার চিত্রশিল্পের প্রশংসা করে ২ টো প্রবন্ধ রচনা করেন এবং তার আঁকা ছবি সেটা নিয়ে তিনি একটি সনেট রচনা করেন এবং পরবর্তীকালে দেখা যায় যে বদলিয়ারের তিনি মনে একটা ছবি আঁকেন এবং এই সময় বছরের শুরুতে আরেকটা ঘটনা যে ঘটে, যেটা হচ্ছে যে লে ফ্লোর দু মালের প্রকাশক সে দেনার দায়ে কারারুদ্ধ হন। ফলে তার প্রভাব গিয়ে বদলিয়ারের উপরেও পড়ে এবং বদলিয়ার এ পর্যায়ে এ সময়ে তার বিখ্যাত প্রবন্ধ 'আধুনিক জীবনের শিল্পী' সেটা প্রকাশিত হয় এবং আম আ এ এই প্রবন্ধ প্রকাশের পরপরই সে যেটা হয় সেটা হচ্ছে যে তার যে কাব্য গ্রন্থ যেটা লে ফ্লোর দু মালের যে বিষোদ্গার করে লেখা লিখেছিলেন পত্রিকাতে, তিনি আবার এ পর্যায়ে এসে তার যে সমালোচনা করার যে জায়গা, সেই জায়গাটা তিনি আবার মানে একটা রিনিউ করেন আরকি, শুরু করেন নতুন করে। তো
দেখা যায় যে বোদলেয়ার এই যে এই আম পারস্পরিক যে আম বিষোদ্গার বা তার প্রকাশকের দেনাগ্রস্ত হওয়া এবং তার যে দেনাগ্রস্ত হওয়া, এই যে এই ব্যাপারগুলো মেটানোর জন্য তিনি কি করছেন? তার যে প্যারিস প্রিন্ট যেটা, সেটা তিনি এক প্রকাশকের কাছে বিক্রি করে কিছু অগ্রিম টাকা নিচ্ছেন এবং যে অনুবাদ ৫ খণ্ড, সেটাও হচ্ছে, সেটার বিনিময়েও তিনি ৫ বছরের জন্য বিক্রি করে সেটার বিনিময়েও পয়সা জোগাড় করছেন। কিন্তু দেখা যায় যে এই পয়সা কড়ি একটা কানাকড়িও বদলে আর পাচ্ছেন না। এর পুরোটাই তার ঋণ যে নেওয়া হয়েছিল সেটার শোধ করতে সেটা ব্যয় হয়ে যায়। এবং পরবর্তীতে তার প্রকাশক যেভাবে আম 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 ইয়ে হন, অভিযুক্ত হন, সেটা থেকে বাঁচতে তিনি বেলজিয়ামে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন এবং বোদলেয়ারও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন আসলে। এবং তিনি সেখানে যাওয়ার জন্য যে আবেদন করেন, সে আবেদন ১ম এ প্রত্যাখ্যাত হলো। পরবর্তীতে তিনি পরের বছর তিনি বেলজিয়াম পৌঁছান এবং যেটা বলছিলাম যে তার যে স্বাভাবিক যে দৈন্যতা বা স্বাভাবিক যে দুর্দশা ছিল আর্থিক, সেটা মেটানোর জন্য কিছু বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন এবং ৫ টা বক্তৃতা দেওয়ার কথা থাকলেও ৩ টা দেওয়ার পরে সেটা বাকিগুলা দেওয়া হয়নি, কারণ খুব বেশি শ্রোতা হয়নি। মানে বদলিয়ারের কথা শুনবে খ্যাপাটে, পাগলা বা প্রথাগত জীবনযাপন করেন না, লেখেন, এমন কিছু লেখেন যেটা আর ১০ জন লেখেন না। মানুষ কখনো শুনে নাই, মানুষ কখনো আম চিন্তা করে নাই, এমন কিছু বলেন। তো তেমন মানুষের বক্তৃতা আর কে শুনবে? তো সর্বসাকুল্যে তিনি ১০০ ফ্রা মতো ইনকাম করলেন এবং সে বছর তিনি ব্রাসেলসে থেকে যান এবং মোটামুটি উদ্ভ্রান্তের মতো একদিন মালপত্র নিয়ে ৬৫ সালে তিনি বছর ২ পরে, প্রায় ১.৫ বছর মতো পরে তিনি আ প্যারিসে এসে পৌঁছান এবং সেখানে তার বন্ধুর বাড়িতে উঠেন এবং তার বন্ধুর বাড়িতে ওঠার পরে একটা ঘটনা যেটা আমরা দেখব যে তিনি কি করছেন, যে এক রাতে তার বন্ধু দেখছেন যে তিনি লেখালেখি করছেন। তার বন্ধু তাকে জিজ্ঞেস করছে যে কি করে? সে তখন বলে যে সে লেখালেখি করে আম মাত্র ১৫,৮৯২ ফ্রাম ৭০৩ পয়সা এরকম ইনকাম করেছে। এবং রাত গভীর হলে তখন তার বন্ধু তার কান্না শুনতে পায় এবং ভোর হওয়ার পর তিনি দেখেন যে বিদায় কথাটি লিখে তিনি বের হয়ে গেছেন। আমরা এ পর্যন্ত যেটা বললাম, যে বোদলেয়ারের যে জীবন যাপন ছিল একটা সময় পর্যন্ত, সেটা নিয়ে যতটুকু বললাম, সে জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে আম আ যে খ্যাপাটে বা যে প্রথা আর বাইরে চলা যে মানুষের যতটুকু আমরা চিত্র উপস্থাপন করতে পারলাম বা বলতে পারলাম, সেখানে আমরা দেখলাম কি যে আম আমাদের বদলেয়ারের পাঠ আলোচনায় গিয়ে এই ব্যাপারগুলো সহায়ক হবে যে স্বাভাবিক জীবনযাপন যেহেতু তিনি করেননি, সেহেতু স্বাভাবিক কোনো উপমা রূপক বা স্বাভাবিক চিন্তা বা স্বাভাবিক আর ১০ জনের কাছে যেটা স্বাভাবিক, খুব স্বাভাবিক, সেটা তিনি উপস্থাপন করেননি। বরং তিনি ওই সময়ে যেটা দেখেনি মানুষ, সেই না দেখাটাকেই তিনি আসলে দেখার চেষ্টা করেছেন। আমরা এই ব্যাপারগুলো তার লেখালেখির মধ্যে গিয়ে দেখব যে যে জ্বলজ্বলে বা জ্বলন্ত বাস্তবতায় নিজে বসবাস করেছেন, সেই বাস্তবতাই তিনি আসলে তার সাহিত্যে পরবর্তীকালে উপস্থাপন করেছেন। তো আমরা বোদলেয়ারের একটা কবিতা দিয়ে এই জায়গাটা শেষ করব। কবিতাটা হচ্ছে যে নাম হচ্ছে 'অচেনা মানুষ'। সেন্স পারসন আরকি, যে বলছে যে আম "বলো আমাকে রহস্যময় মানুষ, কাকে তুমি সবচেয়ে ভালোবাসো?" আ মানে কোনো একজন অচেনা মানুষ বা রহস্যময় মানুষ, যাকে জিজ্ঞেস করা হচ্ছে যে, "তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে?" তো অচেনা মানুষ বলছে যে, "পিতা-মাতা, ভ্রাতা, ভগ্নী কিছুই নেই আমার।" বলে, "তোমার বন্ধু? তোমার বন্ধুরা?" বলে, "ওই শব্দের অর্থ কখনো জানিনি।" "তোমার দেশ?" বলে, "জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান।" মানে তার যে দেশ, সেই দেশটা যে আসলে কোথায় সেটা সে জানে না। "সৌন্দর্য?" বলে, "সৌন্দর্য সম্পর্কে তোমার কি ধারণা?" তো সে বলে, "পারতাম বটে তাকে ভালোবাসতে, দেবী তিনি, অমরা।" এরপরে বলছে যে আম বন্ধু গেল, দেশ গেল, সৌন্দর্য গেল। তো এরপর আর কি থাকে দামি বা কি থাকে কাঙ্ক্ষিত মানুষের? তো সেটা বলে কাঞ্চন বা যেটা আ দামি হতে পারে। বলছে, "কাঞ্চন?" তো সে বলছে, "ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ভগবানকে।" মানে উম কাঞ্চনের সাথে বহুমূল্য দ্রব্যের সাথে তিনি
তুলনা করছেন ভগবানকে বা ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে। সে বলছেন যে তোমরা যখন সৃষ্টিকর্তাকে ঘৃণা করো, আম তেমনভাবে সে মহামূল্যবান আম আ এই কাঞ্চনটাকে সে ঘৃণা করে। বলে, "বলো তবে অদ্ভুত অচেনা মানুষ কি ভালোবাসো তুমি?" সে বলছে যে, "আমি ভালোবাসি মেঘ, জ্যোৎস্না মেঘ, ওই উঁচুতে, ওই উঁচুতে। আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল।" আসলে একজন মানুষ মানে আধুনিক শহুরে একজন মানুষ, আম বোহেমিয়ান একজন মানুষ। তার কাছে পিতা-মাতা, ভ্রাতা-ভগ্নী, সম্পর্ক, বন্ধুতা, দেশ, সৌন্দর্য, মূল্যবান দ্রব্যাদি বা কোনো কিছুই তার কাছে আসলে কিছুই যায় আসে না। সবকিছুই তার কাছে মূল্যহীন। কিন্তু কি ভালোবাসে সে? সে ভালোবাসে আশ্চর্য যে মেঘদল, যে ভেসে যাওয়া যে মেঘ। তো এই যে একজন মানুষ যে কতখানি একাকী, কতখানি বিচ্ছিন্ন, কতখানি আ আম সবকিছু ছাড়া হারা হলে এরকম চিন্তা করা সম্ভব। যখন তার কাছে সমস্ত পরিচয়, সমস্ত ইতিহাস তার কাছে কি হয়ে যায়? মূল্যহীন কখন হয়? তো আমরা দেখব যে বোদলেয়ারের এই যে এরকম অদ্ভুত রকমের যে বিষণ্ণ যে পৃথিবী, সেই পৃথিবীর গল্প আমরা কবিতা যখন পাঠ করব বা পাঠ করতে গেলে দেখব যে আমাদের মধ্যেও ওই বোদলেয়ারের যে একক যে মানুষ, ঠিকানাহীন, নিঃসঙ্গ, অনিকেত চেতনা এবং মহত্ত্বপিপাসী ক্রন্দনময় আকুলতা অবক্ষয় যে কুটিল আক্রমণে যে দগ্ধ একজন মানুষ, আমরা দেখব যে আমরা প্রত্যেকটা মানুষই আসলে ঠিক ওরকম, অথবা জীবনে কখনো না কখনো, কোনো না কোনো সময়ে আমরা ওরকম একটা জীবনযাপন আসলে করি। মানে আমরা যখন বদলিয়ারকে পাঠ করতে যাব, আমরা দেখব যে আম বদলিয়ারের ওই জীবনের খন্ডাংশ বা ভগ্নাংশ আসলে আমরা কখনো না কখনো যাপন করেছি বা করব বা আমরা করতে দেখি। সেটা হচ্ছে যে আর আজকে এ পর্যন্ত আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা বোদলেয়ারের সময় বললাম যে ১৮২২ এ উনার জন্ম এবং ৬৭ তে উনি মারা গেলেন। এই যে ৪৬ বছর বয়সকালে উনি যা কিছু দেখলেন, যে জীবন উনি যাপন করলেন, সে জীবন খাপছাড়া বোহেমিয়ান এবং হচ্ছে যে কখনো প্রভূত অর্থপ্রাপ্তই ঘটেছে তার জীবনে, কখনো সেই জায়গায় সে ব্যাপারটা ঘটেনি। তো এই অথচ তিনি ওই অর্থপ্রাপ্তি যোগে যে জীবন, সেই জীবন যাপনে তিনি অভ্যস্ত ছিলেন বা সেই জীবন তিনি কামনা করতেন। সেটা যখন সরে গিয়েছে তখন তিনি লেখালেখির মধ্য দিয়ে সেটা পাওয়ার চেষ্টা করেছেন, সেটা পাওয়া হয়নি। এবং আম মানুষের সাথে মেশার ক্ষেত্রে তিনি যে ব্যাপারটা ছিল যে বন্ধুদের জন্য তিনি খুবই বন্ধুত্বপূর্ণ এবং অমায়িক ছিলেন এবং তার ব্যক্তিগত জীবনে যে সঙ্গিনী ছিল সেখানেও তিনি আম বিশেষ একজনকে সারা জীবন মনে রেখেছেন, সাথে রেখেছেন। কিন্তু এছাড়াও উনার অন্যান্য সম্পর্ক ছিল। সেগুলাও ছিল, কিন্তু যে বেপরোয়া জীবনযাপন, সকল কিছুকে শুধু লেখালেখির মধ্য দিয়ে বদলিয়ার অববহিত আমরা আগামী দিন বলবো। বদলিয়ার যখন লিখছেন তখন হলো রোমান্টিকদের জয় জয়কার। কিন্তু বদলিয়ার এসে আমরা দেখবো যে বদলিয়ার এসে দেখবো যে বদলিয়ার সেই রোমান্টিকতাকে প্রশ্নবিদ্ধ করছেন, সে সমস্ত কিছুকে তিনি অস্বীকার করছেন। কোথাও কোথাও আবার কোথাও কোথাও সেগুলাকে তিনি গ্রহণ করছেন, স্বীকরণ করছেন, করে নিয়ে সেটার উপরে তিনি নিজের যে বিশেষত্ব বা মহত্ব সেটা আরোপ করে সেটাকে একটা বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করছেন এবং একটা ক্লাসিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটাই হচ্ছে যে করতে গিয়ে তিনি আম আম প্রচুর রকমভাবে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। আম অব্যাহতভাবে কর্মব্যস্ত থেকেছেন। কিন্তু সফলতা খুব বেশি জীবনে ধরা দেয়নি তার হাতে। বিশেষত তার জীবদ্দশায়। কিন্তু তার মৃত্যুর অব্যবহিত পরে আমরা দেখব যে বদলেয়ারের কবিতা ইংরেজি ভাষায় অনুদিত হচ্ছে এবং তার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে এবং পৃথিবীর প্রায় সকল ভাষায় বড় বড় মানে বিশেষ ভাষা সাহিত্যে বদলেয়ার পঠিত হচ্ছেন এবং বদলেয়ার একটা সাহিত্য আন্দোলন, বদলেয়ারীয় যে রীতি সেটা অনুসৃত হচ্ছে এবং সেটাই আসলে আধুনিক হয়ে ওঠেন। বদলেয়ারই তখন, যে বদলেয়ার আধুনিকতাকে অস্বীকার করে বা উদ্ধত্তের সাথে সরিয়ে দিয়ে যাত্রা শুরু করলেন,
পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যে আমরা দেখব যে বদলিয়ার যে আধুনিক কবিতা, আধুনিকীকরণের যে কবিতার যে ব্যাপারগুলা, সে ব্যাপারগুলা বদলিয়ারের মাধ্যমেই আমাদের কবিরা নিয়ে আসছেন। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা এই বইটা সংগ্রহ করবে এবং এই বইয়ের যে কবিতাগুলো আছে বোঝা না বোঝা কোনো ব্যাপার না, পড়ে ফেলতে হবে। হ্যাঁ, বিশেষ আমি আগামী দিন কিছু কবিতা দিয়ে দিব, কিন্তু তোমরা এই বইয়ের শুরুতে একটা ভূমিকা অংশ আছে, এই ভূমিকা অংশটা পড়বে, ভূমিকা অংশটা খুব মনোযোগ দিয়ে পড়বে এবং এটা মার্ক করে করে যতটা সম্ভব মার্ক করে করে পড়বে। এবং কবিতা হচ্ছে যে কবিতাগুলো খুব সহজ, হ্যাঁ, খুব সহজ এবং আম পড়তে কি এক ধরনের আরাম আছে। অনুবাদটা একটু খটোমটো, খুব বেশি স্মুথ না। কিন্তু তারপরও কবিতা পড়তে খুব বেশি কঠিন বা কষ্টকর মনে হয় না। তো কবিতাগুলা তোমরা যতটুকু সম্ভব পড়ে ফেলবে। আর at least হচ্ছে যে আম ১ম দিকের কিছু কবিতা আম পড়ে ফেলবে। আমরা আগামী দিন বদলিয়ারের কবিতা বা বদলিয়ারকে নিয়ে আমরা আরো কিছু কথা বলব। ধন্যবাদ সকলকে।